দ্য ডিজিটাল এডুকারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখছো আমি এর আগের দুটো ভিডিও ক্লাসে তোমাদের অমাধ্যম অনুমান অধ্যায় শুরু করেছি। সেই অমাধ্যম অনুমানের অধ্যায়ে আমরা দেখেছি অমাধ্যম অনুমান কী, মাধ্যম অনুমান কী। আজকে আমরা দেখব অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্যটা, মিলটা কোথায় রয়েছে। খুব সুন্দরভাবে আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নেব, কারণ এটা একটা বড় প্রশ্ন হয়। আবার ছোটো ছোটোভাবে যদি তোমরা জেনে রাখো যে এসিকিউ প্রশ্নের জন্য কিন্তু খুবই ভালোভাবে কাজে আসতে চলেছে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো, চলো। প্রথমে দেখবো আমরা মিল, তারপরে আমরা অমিল খুঁজবো। ঠিক আছে, কী কী মিল আমরা বৈশিষ্ট্যগুলো পড়েছি, সেই বৈশিষ্ট্যের মধ্যে আমরা মিল পেয়েছি, সেই মিলগুলোই আমরা আজকে আলোচনা করবো। দেখো, প্রথমত অমাধ্যম ও মাধ্যম উভয় অনুমানই অবরোহ অনুমানে অন্তর্ভুক্ত। একদমই তাই, দুটোই কি অবরোহ অনুমান, কারণ আমরা দেখেছিলাম যে অবরোহ অনুমানকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অমাধ্যম আর একটা হচ্ছে মাধ্যম। কারণ কি এই মাধ্যম অমাধ্যম ভাগটা কিসের জন্য করেছিলাম? ভাগটা করেছিলাম হচ্ছে যে আশ্রয়বাক্যের সংখ্যার ভিত্তিতে। কারণ অমাধ্যম অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্যের সংখ্যা থাকে একটি, আর মাধ্যম অনুমানের ক্ষেত্রে থাকে দুটি বা একাধিক। তাই উভয় অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। কারণ এই উভয় অনুমানকে অমাধ্যম অনুমান অবরোহ অনুমান বলছি, আর উভয় অনুমানের ক্ষেত্রে কি হয়, আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিঃসৃত হয়। কারণ আমরা জানি অবরোহ অনুমানের ক্ষেত্রে কিন্তু আশ্রয়বাক্যটা অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং আশ্রয়বাক্যটা কি হয়, সুনিশ্চিত হয়, যার কারণে আমরা অবরোহ অনুমানের ক্ষেত্রে কিন্তু বৈধতা অবৈধতার প্রসঙ্গটা নিয়ে আসতে পারি। ঠিক আছে, তারপরে দ্বিতীয় মিল কোথায় রয়েছে দেখো, উভয় অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। ঠিক তাই, এখানে এর আগে বলাই ছিল। তো দুটো অনুমানের ক্ষেত্রেই মাধ্যম অমাধ্যম দুটোর ক্ষেত্রে কিন্তু অনিবার্যভাবে আশ্রয়বাক্য থেকে কি হয়, সিদ্ধান্তটা আশ্রয়বাক্য থেকে নিঃসৃত হবে। আবার 3 নম্বর দেখো, উভয় অনুমানেই আকারগত সত্যতা বিচার করা হয়। কি সত্যতা বিচার করা হয়? আকারগত। কারণ তোমরা ভালো করেই জানো, এর আগে আমি বলেছিলাম অবরোহ অনুমান বা অবরোহ যুক্তি আলোচনা করার ক্ষেত্রে যে অবরোহ যুক্তি বা অবরোহ অনুমান সর্বদাই আকারগত দিকটাকে দেখে। কোন দিকটাকে দেখে? আকারগত দিকটাকে দেখে। বস্তুগত দিকটাকে কিন্তু কখনোই দেখবে না, বস্তুগত দিকের দিকে কিন্তু গুরুত্ব দেয় না, কখনোই গুরুত্ব দেবে না। ঠিক আছে, 4 নম্বর, উভয় অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্যে যা প্রচ্ছন্ন থাকে সিদ্ধান্তে তা স্পষ্ট করায়। উভয় অনুমানের ক্ষেত্রেই আমরা দেখব যে আশ্রয়বাক্যে যা বলা আছে সেটাই সিদ্ধান্তে আরও স্পষ্ট করে বলা থাকবে। ব্যাস, যেমন আমরা দৃষ্টান্তগুলো দেখেছি। যদি আমরা অমাধ্যম অনুমানের ক্ষেত্রে দেখি, সকল মানুষ হয় মরণশীল, সেটাকে যদি আমি সিদ্ধান্ত করি সরাসরি, দেখা যাবে কোনো মরণশীল জীব হয় মানুষ। তাহলে কি হলো, এখানে ওই যা কিছু আশ্রয়বাক্যের মধ্যে অস্পষ্টভাবে রয়েছে সেটাই কিন্তু আমি সিদ্ধান্তে কী হয়েছে, স্পষ্ট করে দিচ্ছি, তাই না? হ্যালো, তারপরে আবার আরেকটা জিনিস, আরেকটা কোন অনুমান থাকবে মাধ্যমের ক্ষেত্রে? ঠিক তাই, সকল মানুষের মরণশীল, রাম হয় মানুষ, সুতরাং রাম হয় মরণশীল। তাই যে রাম মরণশীল, এটা সিদ্ধান্ত আশ্রয়বাক্যগুলোর মধ্যে প্রচ্ছন্নভাবে রয়েছে, সেই প্রচ্ছন্নভাবে থাকা জিনিসটাই কিন্তু আমি সিদ্ধান্তে স্পষ্ট করে দিচ্ছি। তারপরে দেখো, উভয় অনুমানের সিদ্ধান্তটি যেহেতু আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়, সেহেতু তা নিশ্চিত রূপে গণ্য হয়। আমি কিছুক্ষণ আগে বললাম, কখনোই সেটা কি হবে না, সম্ভাব্য হবে না। কোন অনুমানের সিদ্ধান্ত সম্ভাব্য হয়? সেটা হচ্ছে আরোহ অনুমানের। কারণ আমরা আরোহ যুক্তির ক্ষেত্রে জানি যে আরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটা কী হবে, সর্বদাই সম্ভাব্য হবে। তো সেক্ষেত্রে দেখো তোমরা যে নিশ্চিত রূপে গণ্য হবে কোনটা, নিশ্চিত রূপে গণ্য হবে হচ্ছে এই যে আশ্রয়বাক্য, আমাদের অবরোহ অনুমানের যে ভাগগুলো অমাধ্যম আর মাধ্যম, সেখানে কিন্তু নিশ্চিত হবে। ঠিক আছে, তারপরে দেখো 6 নম্বর, উভয় অনুমানের সিদ্ধান্ত কখনোই যুক্তিবাক্যের চেয়ে বেশি ব্যাপক নয়। এটা আমরা ভালো করেই জানি, কারণ অবরোহ অনুমানের যেহেতু ভাগ, আর অবরোহ অনুমান যেহেতু নিজেই কি হয় না, সেখানে অবরোহ অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্যের তুলনায় সিদ্ধান্ত কখনোই বেশি ব্যাপক হবে না, কখনোই কি হবে না, বেশি ব্যাপক হবে না। তো তার ভাগ হয়ে কি করে হয় বলো তো? তার ভাগ হয়ে কখনোই হতে পারে না, কখনোই হবে না। ঠিক আছে, মনে থাকবে কথাটা। এই ছিল কিন্তু মিলগুলো, যেগুলো তোমরা এর আগে পড়ার ক্ষেত্রে আমরা পেয়ে গেছি, তাই এগুলোকে অত ব্যাখ্যা বা বিশ্লেষণ করে বলছি না। আর এগুলোর থেকে তোমাদের খুব সুন্দর ছোট ছোট প্রশ্ন হতে চলে, এসিকিউ প্রশ্ন হবে, আর এর বাইরে কোনো প্রশ্ন হবে না। আর বড় প্রশ্ন হলে তোমাদের হবে অমাধ্যম অনুমান কাকে বলে বা মাধ্যম অনুমান কাকে বলে, অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে সাদৃশ্য কী কী লেখো, তার সঙ্গে অমিলটাও দিতে পারে বা বৈসাদৃশ্য দিতে পারে। তো এখন আমরা বৈসাদৃশ্য বা পার্থক্যটাকে দেখব। দেখো, খুব সুন্দর ছকের আকারে আমি করে নিয়েছি, এটা বিভিন্ন বই থেকে। দেখো, অমাধ্যম অনুমান ও মাধ্যম অনুমানের মধ্যে বৈসাদৃশ্য মানে পার্থক্য, তাই না? তাহলে তোমাদের এখানে প্রশ্ন আসেই, ভালো করে দেখবে, প্রিভিয়াস প্রশ্ন ঘেটে দেখবে, যখন সলভ করাবো তোমাদের রিভিশন যখন দেবো এই অধ্যায়ে, দেখবে এই জিনিসগুলো পাবে। তো কি বলেছে, অমাধ্যম অনুমানের ক্ষেত্রে একটিমাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠা করা হয়। ঠিক তাই,
এই অমাধ্যম অনুমানের ক্ষেত্রে একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠা করা হয়। তারপরে মাধ্যম অনুমানের ক্ষেত্রে দুটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠা করা হয়, এটাও ঠিক। তাহলে দেখো এদের মধ্যে তফাৎ, প্রথমত অমাধ্যমে একটি আশ্রয় বাক্য থাকে আর মাধ্যমে কয়টি থাকে? দুটি আশ্রয় বাক্য থাকে, এটা হচ্ছে তার প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য, অমাধ্যম অনুমানে পদের সংখ্যা হলো দুটি। অমাধ্যম অনুমানে কয়টি পদ থাকে বলো তো? দুইটি। কি কি পদ থাকে? একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। দুটো পদ থাকে, দুটো দুইবার ব্যবহৃত হয়, দুবার করে ব্যবহার করা হয়। দুটো পদই কয়বার ব্যবহার করা হয়? দুবার। মনে রাখবে অমাধ্যম অনুমানে দুটি পদ থাকে, দুটি পদই দুবার করে ব্যবহার করা হয়। তারপরে দেখো, আর মাধ্যম অনুমানের ক্ষেত্রে পদের সংখ্যা থাকে তিনটি। কয়টা পদ থাকে? তিনটে। আমি কিছুক্ষণ আগে মাধ্যম অনুমান, এই যে তোমাদের আগের ভিডিওতে কি করেছিলাম, মাধ্যম অনুমান যে দৃষ্টান্ত দেখিয়েছি, সেই দৃষ্টান্তের মধ্যে দেখবে তিনটা পদ আছে, যার নাম বলেছিলাম পক্ষ সাধ্য হেতু, তারা দুবার করে ব্যবহার হয়। ঠিক তাই, তিনটি পদই কবার করে ব্যবহার হবে? দুবার করে। পদগুলোর নাম কি? পক্ষ সাধ্য হেতু। ঠিক তাই বলেছি। তাহলে ডিফারেন্স আমরা পেলাম যে এখানে থাকে দুটি পদ কবার ব্যবহার হয়? দুবার ব্যবহার হয়। দুটো পদের নাম উদ্দেশ্য, বিধেয়। আর এখানে মাধ্যমের ক্ষেত্রে তিনটে পদ থেকে তিনটা পদ দুবার করে ব্যবহার হয়, নাম হচ্ছে পক্ষসাধ্য হেতু। তারপরে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে মোট দুটি বচন থাকে। কয়টি বচন থাকে? দুটি বচন থাকে। দুটি বচনের মধ্যে একটি হচ্ছে যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য, আর অপরটা হচ্ছে সিদ্ধান্ত। এটা হচ্ছে অমাধ্যম অনুমান। আর মাধ্যম অনুমানের ক্ষেত্রে মোট তিনটি বচন থাকে। কয়টি বচন থাকে? তিনটা, যার মধ্যে দুটি থাকবে যুক্তিবাক্য আর একটি থাকবে কি? সিদ্ধান্ত। একদম সহজ, সোজা সাপটাভাবে মনে রাখো। তারপরে দেখো, অমাধ্যম অনুমানের ক্ষেত্রে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটিকে সরাসরি প্রতিষ্ঠা করা হয়। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে একদম যুক্তিবাক্য থেকে কিন্তু সিদ্ধান্তটিকে সরাসরিভাবে প্রতিষ্ঠা করা হয়। এই ক্ষেত্রে সাহায্যকারী বা মাধ্যমকারী কোনো বচনের প্রয়োজন হয় না। এই কারণে এইরূপ অনুমানকে বলা হয় অপরোক্ষ অনুমান। কি বলা হয়? অপরোক্ষ অনুমান বলা হয়। এই অনুমানের ক্ষেত্রে, অমাধ্যম অনুমানের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে কোনো সাহায্যকারী বচন বা সাহায্যকারী পদের কিন্তু কোনো রকম প্রয়োজন পড়ে না, যার জন্য এটাকে অপরোক্ষ অনুমান বলা হয়। কি অনুমান বলা হয়? এটাকে অপরোক্ষ অনুমান বলা হয়। আর মাধ্যম অনুমানের ক্ষেত্রে যদি তোমরা দেখো, যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি কখনোই সরাসরিভাবে নিঃসৃত হয় না। যুক্তিবাক্য থেকে সরাসরি নিঃসৃত হবে না, তার সাথে সাথে এক্ষেত্রে কি থাকবে? একটা সাহায্যকারী বা মাধ্যমকারী বচনের প্রয়োজনীয়তা থাকেই। সবসময় একটা সাহায্যকারী বচন বা সাহায্যকারী পদ থাকবেই। ঠিক আছে, এই কারণেই কি বলা হয়? এটাকে পরোক্ষ অনুমান বলা হয়। কি অনুমান বলা হয়? এটাকে পরোক্ষ অনুমান বলা হয়। তাহলে তোমরা পার্থক্যগুলোকে বুঝতে পারলে, তাই না? তাহলে এখানে আমরা কি পার্থক্য দেখতে পেলাম? প্রথমত, এখানে একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়, ওখানে দুটি আশ্রয় বাক্য থেকে। এখানে পদ থাকে কয়টি? দুটি। উদ্দেশ্য, বিধেয়। ওখানে থাকে তিনটি। পক্ষসাধ্য হেতু দুবার করে ব্যবহার হয়। ওখানে প্রত্যেকটা পদ দুবার করে, এখানে দুবার। তারপরে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে মোট দুটি বচন থাকে, একটা আশ্রয় বাক্য, সিদ্ধান্ত। ওখানে তিনটি বচন থাকে, দুটো আশ্রয় বাক্য, একটা সিদ্ধান্ত। এখানে কি হয়? যুক্তিবাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত নামে, ওখানে সরাসরি নামতে পারে না। এখানে কোনো সাহায্যকারী পদ থাকে না, ওখানে সাহায্যকারী পদ থাকে, ওই জন্য এটাকে বলা হয় পরোক্ষ অনুমান, এটাকে বলা হয় অপরোক্ষ অনুমান। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু তাদের মধ্যে বৈসাদৃশ্য। ঠিক আছে, এগুলোকে ভালো করে জেনে নাও। আর যার যার টেক্সট বই আছে তোমরা দেখবে ওখানে আরও কিছু পার্থক্য রয়েছে, সেটাকেও পড়ে নেবে। এই প্রশ্নটা ভালো করে রেডি করবে, যদিও এখান থেকে তোমাদের বড় প্রশ্ন আসবেই একটা। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এর পর্যন্তই। আমি এরপরে আলোচনা করব আরেকটা টপিক এখান থেকে। ঠিক আছে, আমরা এরপর দিন শুরু করব আবর্তন এই যে শ্রেণী বিভাগগুলো রয়েছে তাদের ভাগগুলোকে একদম সুন্দর করে আলোচনা করব, যেহেতু আমাদের সিলেবাসে রয়েছে আবর্তন ও বিবর্তন আর সমবিবর্তন সামান্য। ঠিক আছে, তাহলে আজকে শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখেছো ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলবে না। আমি রেগুলার আরও ক্লাস দিতে চলেছি, তাই তোমরা সঙ্গে থাকো, ভিডিওগুলোকে ভালো করে দেখো। যে জায়গায় অসুবিধা হবে তোমরা আরও আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর যারা কাছাকাছি রয়েছে এডুকার একাডেমি তারা অবশ্যই, আমাদের অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে, অফলাইন ব্যাচের ভর্তি প্রক্রিয়া চলছে এখনও। তোমরা ভর্তি হয়ে যাও, এত সুন্দর ডিজিটাল প্ল্যাটফর্মে পড়তে পারবে আর নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে পারবে। আর যারা দূর দূরান্ত থেকে দেখছো তাকে বলছি, তোমাদের ভাই বোনদেরকে এই লিঙ্কটা শেয়ার করো, সাবস্ক্রাইব করতে বলো, এবং এখানে সমস্ত ক্লাস তারা ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে।